নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন যে গতকাল আমাদের রাজ্যের যে সরকার চলছে তৃণমূল সরকার তার মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই মন্ত্রিসভার বৈঠকে অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে অন্যতম সিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে যে যে 29 তারিখ গভীর রাতে যে আমাদের রাজ্যের শিক্ষক নিয়োগ যে বিধি আর কি, নবম দশম একাদশ দ্বাদশ, সেই নিয়োগ বিধিতে স্ট্যাম্প দেওয়া হয়েছে বা যেটাকে পাস করা হয়েছে বলে বলা হয়, ক্যাবিনেটে অ্যাপ্রুভ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অপেক্ষা করছিলাম যে শিক্ষাকর্মী যারা আছে বা গ্রুপ সি বা এবং গ্রুপ ডি, সেই নিয়োগের নতুন কোনো রুল হয়তো পাস হবে। আমরা অপেক্ষা করছিলাম যে গত সেপ্টেম্বর মাস থেকে প্রধান শিক্ষক নিয়োগ বিধি যেটা শিক্ষা দপ্তর রেডি করে পাঠিয়েছিল এবং ল ডিপার্টমেন্ট যেটাকে ভেটিং করেছিল, সেটা হয়তো মুখ্যমন্ত্রীর অনুমোদন পাবে। কারণ প্রায় বছরখানিক হয়ে গেল মুখ্যমন্ত্রীর দপ্তর এবং অর্থ দপ্তর এরা দুজনে মিলেই পরিকল্পনা মাফিক এটাকে আটকে রেখেছে আর কি। আমরা ভেবেছিলাম সেটাও গতকাল পাস হয়ে যাবে, কিন্তু সেরকম তো কিছু হলোই না। আমরা ভেবেছিলাম গতকাল যারা ওই যে রিজয়েনিং বা অন্য সার্ভিসে সুপ্রিম কোর্টের নির্দেশে ফিরে যাবে আর কি, বা অন্য পুরনো চাকরিতে ফিরে যাবে, সেই সম্পর্কে কোনো একটা কিছু সিদ্ধান্ত হবে। কিন্তু কালকে এরকম কিছুই হয়নি। উল্টে নিয়োগ বিধি যেটা গভীর রাতে, আমরা জানি গভীর রাতে সাধারণত ভালো কাজ খুব একটা হয় না, খারাপ কাজই হয় আর কি। তো মানে বিশেষ করে সরকারি মহলে আর কি, সেই গভীর রাতে যে গেজেট প্রকাশিত হয়েছিল সেই গেজেটটাকে মান্যতা দেওয়া হলো আর কি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে প্রচুর নিশ্চয়ই দেখেছেন আপনারা যে এই গেজেট প্রকাশিত হওয়ার পরে এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে সমালোচনা ঝড় বইছে বিভিন্ন মহলে। বিরোধী এবং এমনকি সরকারপন্থী লোকেরাও বলতে শুরু করেছে যে সরকার কি সত্যি সত্যি আদৌ নিয়োগ করতে চায়। কারণ আমরা দেখেছি যে এই যে নতুন নিয়োগ বিধি নিয়ে এসছে, এই নতুন নিয়োগ বিধির মধ্যে অনেক কিছু আছে ফাঁক ফোঁকর, যেগুলো নিয়ে কিন্তু ভবিষ্যতে কিন্তু আইনি জটিলতা তৈরি হতে পারে। প্রথম কথা আমরা বলি যে সবসময় আমরা দেখেছি যে নিয়োগের সময় সরকার কিছু না কিছু ভুল রাখে, যেটাকে আমরা বলি যে কেয়ারফুলি কেয়ারলেস, মানে খুব সতর্কভাবেই কিন্তু সে ভুলগুলো রাখে। কারণ মানে তার মূল উদ্দেশ্য হচ্ছে মামলাকে ইনভাইট করা, এবং মামলা ইনভাইট করা মানেই হচ্ছে জটিলতা তৈরি হওয়া, নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়া, তাতে সরকারের হাজার হাজার কোটি টাকা বেঁচে যাবে। যেটা আমরা গত 2015 সাল থেকে লক্ষ্য করছি যে আপার প্রাইমারি নিয়োগ আজকে 2025 সালে এখনও পর্যন্ত চলছে, 7th কাউন্সেলিং হবে। মানে 10 বছর পরে নিয়োগ হচ্ছে। একজন শিক্ষকের 10 বছর পরে নিয়োগ হলে প্রায় 45 লক্ষ থেকে 50 লক্ষ টাকা করে তারা লস করছে। তা এটা সরকারের একজন শিক্ষকের যদি 50 লাখ টাকা বাঁচিয়ে দেয়, তাহলে 14,000 শিক্ষকের কত লাখ টাকা হবে? এবার হিসেব করে দেখুন কত কোটি টাকা, কত হাজার কোটি টাকা হবে। এটা সরকারের পরিকল্পনার মধ্যে থাকে। মূল বিষয় যেটা আসি যে এই যে নিয়োগ বিধি তৈরি করেছে, এতে কোথাও কোথাও গ্যাপটা আছে। প্রথম কথা, আমি একটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটা নিয়োগ বিধিতে আগে কী ছিল এবং নতুন কী হতে যাচ্ছে। তাতে যেটা ওরা খসড়া তৈরি করেছিল এবং প্রায় ফাইনাল করে ফেলেছিল, সেটা হচ্ছে যে লেখা পরীক্ষায় 65 নাম্বার, একাডেমিক স্কোরে 35-এর জায়গায় 10 রাখবে, ইন্টারভিউতে 10, এক্সপিরিয়েন্সে 5 নাম্বার, এবং এই করে মোটামুটি 100 নাম্বার যেটা ছিল আর কি। তো বিষয়টা হচ্ছে কি যে পরবর্তীকালে শেষ মুহূর্তে যেটা বুঝতে পেরেছি যে এটা শিক্ষা দপ্তরের ইচ্ছা অনুযায়ী নয়, কিন্তু এটা নবান্নের ইচ্ছা অনুযায়ী। মানে তাদের মূল উদ্দেশ্য তো সবসময় দেখা যাচ্ছে জটিলতা পাকানো, আর হচ্ছে ওই কে যেন আমি শুনেছি যে কল্যাণ ব্যানার্জির পরামর্শে নাকি চলছে। কল্যাণ ব্যানার্জি বলে একজন উকিল আছেন না, যিনি সুপ্রিম কোর্টে গিয়ে প্রায় গুরুত্বপূর্ণ সমস্ত মামলাতেই হারছেন, হাইকোর্টেও হেরে যাচ্ছেন, মানে সরকারের মুখ পোড়াচ্ছে এই কল্যাণ ব্যানার্জি আর কি। সেই কল্যাণ ব্যানার্জির পরামর্শেই নাকি হচ্ছে, এটা শোনা যাচ্ছে, আমি জানি না, শোনা কথা। তো এরম উকিলের পরামর্শে যদি এই ধরনের সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা নিয়ে তো জটিলতা হবেই। মূল বিষয়টা যেটা হচ্ছে কি যে কোথায় কোথায় গণ্ডগোলগুলো হতে পারে। প্রথম কথা হচ্ছে যে এক্সপিরিয়েন্সে যে নাম্বারটা দিয়েছে, সেই এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়ার যে পদ্ধতিটা দিতেই পারে। আমি বলছি যে এর আগেও এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হতো, যারা ওয়ার্কিং টিচার আছে সেই ওয়ার্কিং টিচারদের কিন্তু নাম্বার দেওয়ার একটা ব্যবস্থা ছিল। কিন্তু মূল প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে যে ডিসেম্বর মাসের পরে আমরা যোগ্যদের পক্ষে সবসময় আছি, যারা মেধাবী, যারা যোগ্যতা দেখিয়ে চাকরি পেয়েছিলেন তাদের পক্ষে সবসময় আছে। কিন্তু টেকনিক্যাল পয়েন্টগুলো বুঝতে হবে যে ডিসেম্বর মাসের পরে এই চাকরিটা থাকবে না। তো স্বাভাবিকভাবে যারা চাকরি করছেন এখন, এক্সটেনশানে আছেন এপ্রিল মাসের পর থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে, তাদের চাকরিটাই কিন্তু পাস্ট সার্ভিসটা কাউন্টেড হবে না। স্বাভাবিকভাবে চাকরিতে তারা কন্টিনিউয়েশন পাবে না। কন্টিনিউয়েশন না পেলে সেই এক্সপিরিয়েন্সের কোনো গুরুত্ব থাকে বলে আমার অতটুকু জানা নেই। হয়তো যারা বড় বড় আইনজ্ঞ, আইনজীবী, তারা হয়তো ভালো বলতে পারবেন। তার সাথে সাথে যেটা আমি বলছি যে
ড্রাফটে কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর রেখেছিল, সেটাকে বাড়িয়ে 10 নম্বর করলো। আরও একটা জায়গায় যেটা ওই একাডেমিক মানে লেখা পরীক্ষায় যেটা 65 করেছিল, সেটাকে আরও 5 নম্বর কমিয়ে দিল। কমিয়ে দিয়ে ওরা যেটা করেছে যে ক্লাস ডেমনস্ট্রেশন বলে একটা নতুন জিনিস ঢুকিয়েছে। কিন্তু প্রশ্নটা যেটা হচ্ছে যে তাহলে দেখুন 30 নম্বর একটা জায়গায় রেখেছে, যেটা হচ্ছে যে এসএসসির হাতে থাকবে বা সরকারের হাতে থাকবে। এটা ম্যানিপুলেশন করার যথেষ্ট জায়গা আছে এবং অবধারিতভাবে আমরা মনে করি এটা নিয়ে মামলা হবে। বিশেষ করে যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা তো মামলা করবেই। তাদের যে বয়সে ছাড় দেওয়ার কথা ছিল সেই বয়সে ছাড় দেয়নি। শুধুমাত্র যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের বয়সে ছাড় দেওয়া হয়েছে। তাছাড়া যারা অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছে, যারা মানে টেন্টেড হিসেবে ঘোষিত হয়েছে সরকারের দ্বারা, তারা পরীক্ষা দিতে পারবে কি পারবে না নোটিফিকেশনের মধ্যে সেটা কিন্তু পরিষ্কার করে বলা নেই। এই সব রকম জটিলতা নিয়ে কিন্তু সরকার এগোচ্ছে এবং আগামী দিনে এই জটিলতাটা কিন্তু আরও জটিলতর আকার ধারণ করবে বলে মনে করছি গতকাল ক্যাবিনেটের সিদ্ধান্তের পরে। আমরা জানি যে এক্সপিরিয়েন্সের নাম্বার যদি দিতে হয় একটা মিনিমাম নাম্বার দেওয়া দরকার আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সবটাকেই নিজের মতো করে আমি যা ভাবছি তাই করব, আমি যা ইচ্ছা প্রকাশ করছি তাই করব, মানে খামখেয়ালি। যে ডিএ মামলাটার ক্ষেত্রে দেখছেন না যে আমার ইচ্ছা আমি দেবো না, কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু থাপ্পড় খেয়ে গেল। ঠিক একইভাবে আমাদের যে আশঙ্কাটা নিয়োগটা তাড়াতাড়ি করে হোক, সে এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে করতে পারে। যারা যোগ্য চাকরি প্রার্থী ছিল, বঞ্চিত ছিল, তাদের বয়সে ছাড় দেওয়া দরকার ছিল, সেটাও করেনি। এগুলো করা হতে পারে। আমরা ভেবেছিলাম এই জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসবে, কিন্তু কোনো পরিবর্তন না নিয়ে এসে মানে নবান্নের বলা যায়, নবান্নের যে জেদ, সেই জেদ বজায় রাখার জন্যই কিন্তু এই কাজটা করা হলো। স্বাভাবিকভাবে আগামী দিনে এই নিয়োগ প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে শেষ হবে কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ থাকছে এবং তার সাথে সাথে সরকার আদৌ নিয়োগ করতে চায় কিনা বিধানসভার আগে সেটা নিয়েও কিন্তু সন্দেহ থাকছে। কারণ এই 45,000 এবং প্লাস হচ্ছে গ্রুপ ডি গ্রুপ সি যদি মিলিয়ে আমি বলেছিলাম না 60,000 পোস্ট ভ্যাকেন্ট আছে, একদম তাই 60,000-এর কাছাকাছি পোস্ট ভ্যাকেন্ট ওরা মানে ঘোষণা করবে আর কি। কিন্তু তার বাইরেও অনেক পোস্ট ভ্যাকেন্ট আছে, আমরা জানি 80,000-এর কাছাকাছি সব মিলিয়ে। তো স্বাভাবিকভাবে এই দুটো মিলিয়ে সব নিয়োগটা যদি না করতে পারে বিধানসভা নির্বাচনের আগে, তাহলে সরকারের আর্থিকভাবে প্রচুর লাভ হবে, কয়েক হাজার কোটি টাকা বাঁচবে এবং সেই টাকা দান ধ্যান, আবার নতুন করে স্কিম, আরও ভাণ্ডার, আরও রত্ন, আরও শ্রী, এইসব ঘোষণা করে কোনোরকম করে 26-এর নির্বাচনটা জিতে যাবে, এই ধান্দায় কিন্তু সরকার আছে। এটা সবাইকে, বিশেষ করে যারা বঞ্চিত চাকরি প্রার্থী, যারা যোগ্য চাকরি প্রার্থী এবং যারা বেকার ছেলেমেয়েরা আছে তারা অনুভব করার চেষ্টা করুন। সরকারের প্ল্যানের মধ্যে কিন্তু এটা আছে। সেই জন্য এই নিয়োগ বিধিটাকে পরিবর্তন করার জন্য মানে লাগাতার লড়াই করতে হবে। এই পরিবর্তন না করলে কিন্তু সরকার নিয়োগ করতে পারবে না বলে আমরা মনে করছি, আমরা আশঙ্কা করছি। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।